আমাদের ক্লাসের পরে ক্লাসে শেষ করে ফেলতে, সো ক্লাসটা মনোযোগ দিয়ে পড়া ট্রাই করবা। ওকে, সো তোমরা জানো P2 এর যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে জিকে আমরা অবশ্যই পড়বো, ভালোভাবেই পড়বো, তবে প্রয়োজনের অতিরিক্ত পড়বো না। আমি আজকে জিকে ক্লাসের প্রথম দিনে আমি তোমাদের বলে দিচ্ছি P2 এর স্ট্র্যাটেজি হচ্ছে বেসিক ভিত্তিক, বাংলা 35, ইংরেজি 35, ম্যাথ মেন্টাল 30, বিজ্ঞান 15, কম্পিউটার আইসিটি 15। তোমার এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, তার সাথে ভূগোল নৈতিকতা, এই 150 নিয়ে আমাদের কাজ কারবার। বাকি 50 আমরা অবশ্যই পড়বো, ভালো করেই পড়বো, কিন্তু আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়বো না। আসলে আমাদের ক্লাসগুলো খুব কনসাইজ। ইনফ্যাক্ট তুমি যদি লেকচার স্লাইড গুলো ভালো করে ফলো করো, ইনশাল্লাহ তোমার এখান থেকে 50 এর মধ্যে তুমি 30 থেকে 35% কমন পাবা। তো আমরা আজকে মূলত বাংলাদেশ বিষয়াবলী 1 এর প্রাচীন বাংলা ইতিহাসটা পড়বো। সো আমরা একটু সিলেবাসটা দেখে আসি। বাংলাদেশ বিষয়াবলী থেকে টোটাল আসে 30 মার্কস, যেখানে তোমরা দেখছো প্রথম যে টপিকটা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী হচ্ছে 6 নাম্বার, কৃষিজ সম্পদ থেকে আসে 3 নাম্বার, জনসংখ্যা আদমশুমারি জাতিগোষ্ঠী উপজাতি থেকে 3 নাম্বার, অর্থনীতি থেকে 3 নাম্বার, শিল্প বাণিজ্য থেকে 3 নাম্বার, সংবিধান থেকে 3 নাম্বার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দেই, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এই 3টা টপিক মিলায় 9 নাম্বার। কারণ তুমি অনেক সময় দেখবা যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তোমার প্রশ্ন আসছে হয়তো একটা, তো ভাই এখানে 3টা দিচ্ছে কেন? এখানে ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা এখানে অনেকগুলো ধারা সংবিধান থেকে, তার মানে বাংলাদেশ সংবিধান টপিক নাম্বার 6, রাজনৈতিক ব্যবস্থা টপিক নাম্বার 7 এবং সরকার ব্যবস্থা টপিক নাম্বার 8। এই 6, 7, 8 3টা মিলাইয়ে আসবে 9 নাম্বার, যেখান থেকে একটা বিশাল অংশ জুড়ে থাকবে সংবিধান। সংবিধানের মধ্যে কেমন সরকার গঠনের নিয়ম কি বলছে না বলছে এগুলো নিয়ে বিশাল অংশ জুড়ে থাকবে 9 নাম্বার। আর সাম্প্রতিক যে জিনিসপত্র, জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এইসব বিষয় আশয় নিয়ে থাকবে তোমার ম্যাক্সিমাম 3 নাম্বার। সো এখানে আমরা যদি গুরুত্বের আকারে যদি বলি, তোমার জাতীয় বিষয়গুলি ডেফিনেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, 6 নাম্বার আসে এখান থেকে। তবে এই টপিকটা অনেক বড়, তো তোমরা যখন শেষ দিকে গিয়ে যখন রিভিশন দেওয়া, আমি তোমাকে এখনো টিপসটা শেয়ার করে দেই। আমি রিভিশন দেওয়ার জন্য প্রথমে বলবো তুমি কৃষি, জনসংখ্যা, অর্থনীতি, তারপরে শিল্প বাণিজ্য, সংবিধান, এগুলো রিভিশন দেওয়ার পরে যাই তুমি জাতীয় বিষয়গুলো রিভিশন দিবা। ক্লিয়ার? তা শুধু জাতীয় বিষয়গুলো যদি প্রথমে ধরো তাহলে তুমি অনেক বেশি তোমার অনেক বেশি টাইম লাগবে। তো ওই বিষয়গুলো রিভিশন আগে দিবা, জাতীয় বিষয়গুলো পরে রিভিশন দিবা। এই টপিকটা গুরুত্বপূর্ণ, মানে এই সিকোয়েন্সটা তোমার জানা। আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি। জাতীয় বিষয়গুলির মধ্যে আমাদের এখানে প্রাচীনকাল থেকে একদম 71 সাল পর্যন্ত যত ঘটনা ঘটছে, এখানে সবগুলো ঘটনাই আছে এখানের মধ্যে। তো আমরা যদি গুরুত্বের বিবেচনা যদি করি, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 47 থেকে 71 এর মধ্যে যে ইভেন্টগুলো ঘটছে, 47 থেকে 71। তবে আরো ব্রডলি যদি ভাগ করি, আমরা বলবো বঙ্গভঙ্গের আগে এবং বঙ্গভঙ্গের পরে, 1905 এর আগে, 1905 এর পরে। তো আমরা যদি গুরুত্বের আকারে যদি ভাগ করি, আমি তোমাদের একটু কোশ্চেনটা দেখাই। যেমন সো এখানের মধ্যে 40 বিশেষ আসে 8টা, 38 6টা, 36 বিশেষ 13টা প্রশ্ন আসছে। দেখো 36 বিশেষ 13টা প্রশ্ন আসছে। আমি একটু তোমাদের ডিস্ট্রিবিউশনে দেখাই। এখানে দেখো যে 47 এর পরে যে ঘটনাটা, সেখান থেকে আসছে 4টা কোশ্চেন। 6 দফা দাবি, বঙ্গবন্ধুর ভাষণ, 26শে মার্চ, বাংলা ভাষাকে কখন রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়, 4টা কোশ্চেন। তারপরে দেখো মুক্তিযুদ্ধ নিয়ে আরো একটা 7টা, স্বীকৃতিদানকে প্রথম রাষ্ট্র, তাও এটা আমরা বলতে পারি মুক্তিযুদ্ধ রিলেটেড। আর প্রাচীন বাংলা ইতিহাস নিয়ে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোনটা, সর্বপ্রাচীন জনপদের নাম কি, তারপরে ভাষা নামের উৎপত্তি কোথেকে হয়েছে, লালবাগের দুর্গ, ঢাকা দোলাখাল কে, 76 মনোমত সময়কাল, এবং আরেকটা ভাষা আন্দোলন থেকে প্রশ্ন। তাহলে এখানে আমরা যদি আসলে ভাগ করতে চাই, তাহলে তুমি দেখো যে 47 এর পর থেকে তোমার কয়টা কোশ্চেন আসছে। দেখো 47 এর পর থেকে কোশ্চেন আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে যে 7টা কোশ্চেন। হ্যাঁ, বাকি কোশ্চেন হচ্ছে যে তোমার আমাদের 47 আগের ঘটনা। আচ্ছা, অনেকে আমাদের সাউন্ড নিয়ে কথা বলতেছো। আজকে আমি বাসার বাইরে চট্টগ্রাম থেকে ক্লাস নিচ্ছি, তো আমার মাইক্রোফোন সাথে নাই, সেই জন্য হচ্ছে ভয়েস এরকম লাগতেছে। 37 বিসিএস এ আসো, এখানে টোটাল 5টা প্রশ্ন আসছে আমাদের এই পিরিয়ড থেকে। দেখো 6 দফা থেকে প্রশ্ন কিন্তু আছে। এই অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে, এখন যেটা পড়াচ্ছি এটা খুব দামি পড়া, এটা খুবই, এটা মনোযোগ সহকারে খেয়াল করো যে কোথেকে কত কোশ্চেন আছে। তুমি দেখো 6 দফা থেকে সবসময় প্রশ্ন আসছে, দেখছো? এবার স্বীকৃতি দানকারী রাষ্ট্র, এগুলো থেকে কোশ্চেন আসছে। 54 যুক্তফ্রন্ট ইলেকশন থেকে কোশ্চেন আসছে। 38তম দেখো
যেটা প্রাচীন বাংলা জনপদ থেকে কোশ্চেন আসছে, মোগল সম্রাটের মধ্যে আত্মজীবনী, মোগল সম্রাট 6 দফা থেকে আবার কোশ্চেন আসছে, দেখছো মুজিবনগর সরকার থেকে কোশ্চেন আসছে, ভাষা আন্দোলন থেকে কোশ্চেন আসছে, আবার চুনাথাল থেকে কোশ্চেন আসছে। তাহলে আমি 3টা বিসিএস নিয়ে কথা বলতে বলতে তোমরা বুঝে ফেলছো 6 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, 54 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ ঘটনা, মুজিবনগর সরকার খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তোমরা অলরেডি বুঝে ফেলছো। 39 স্পেশাল বিসিএস ছিল, 4টা প্রশ্ন আসছিল। দেখো বঙ্গভঙ্গ প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা, মুজিবনগর সরকার থেকে কোশ্চেন আসছে। 40তম বিসিএস 7টা কোশ্চেন আসছে। এখানে দেখো আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন, মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে, ইউরোপী বণিকদের নিয়ে প্রশ্ন আসছে। আবারও তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গভঙ্গ প্রশ্ন, 6 দফা এবং আগতরা ষড়যন্ত্র মামলা। অ্যাকচুয়ালি বিসিএস এর টোটাল আসছে কোশ্চেন, এখান থেকে 12টা কোশ্চেন আসছে। সেন বংশী সর্বশেষ শাসনকর্তা, তোমার প্রাচীন বাংলার অংশটুকু থেকে সর্বপ্রথম জনপদের নাম কি, মাতসান নয়, কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। তারপর আসছে আমরা যদি বঙ্গভঙ্গের পরের পিরিয়ডটা ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘটনা আসছে, ভাষা আন্দোলন আসছে, বিশিষ্ট মানে মুক্তিযুদ্ধ নিয়ে ঘটনা আসছে, আর প্রথম সাধারণ নির্বাচন মানে 47 ইলেকশন নিয়ে কোশ্চেন আসছে। আচ্ছা সরি, বাংলাদেশে প্রথম, এটা বাংলাদেশে প্রথম হচ্ছে 73 ইলেকশন, সরি। অ্যাকচুয়ালি বিসিএস এ আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ওয়াইসি বঙ্গবন্ধু কিনা আরেকটা কোশ্চেন, 6 দফা নিয়ে কোশ্চেন আসছে, আবার মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন আসছে। 42 স্পেশালি দেখা যাচ্ছে আদি অধিবাসী 8টা কোশ্চেন আছে টোটাল কিন্তু, হ্যাঁ। তার মধ্যে বঙ্গবন্ধু নিয়ে কোশ্চেন, মুজিবনগর সরকার, রাষ্ট্রভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, তারপরে সাভার বাংলাদেশ ভাস্কর্য, টিভি গেট, ঢাকা গেট, সরি, এবং 71 সালের একটা কোশ্চেন আসছে। তাহলে বিসিএস 14 সমাপ্ত বিসিএস। আমরা একটু দেখি এখানে আমাদের কি কোশ্চেন আসছে। মুজিবনগর সরকার, প্রাচীন বাংলা জনপদ, তারপরে মুক্তিযুদ্ধ, বিশ্ব নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন, 6 দফা, অজয় ধর্মগ্রন্থ কোনটি। তবে আসার কথা হচ্ছে 43 বিসিএস এই সবগুলা কোশ্চেন আমাদের এখানে কমন আসছে, এবং স্লাইড থেকে কমন আসছে, সবগুলো এখান থেকে কমন আসছে। ওকে, তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমরা আজকে যে টপিকটা পড়তেছি এখানের মধ্যে যে জিনিসগুলো আমাদের খুব গুরুত্বের সাথে পড়তে হবে সেটা হচ্ছে যে আমরা প্রাচীন বাংলা জনপদ গুলো নিয়ে একদম ভালো করে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বঙ্গভঙ্গের কাহিনীগুলো পড়তে হবে। নাম্বার 3 হচ্ছে আমরা যে ভাষা আন্দোলনে পড়তে হবে। এরপর যুক্ত ফ্রন্ট ইলেকশন হলো 54 সালে, সেটা ভালো করে পড়তে হবে। 6 দফা খুব ভালো করে পড়তে হবে। 6 দফার পরে যে ক্রমিক যে ঘটনাগুলো ঘটতেছিল সেগুলো, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ, আমরা মোটা দাগে যদি বলি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো আমরা এগুলো যদি গুরুত্ব দেই তাহলে তুমি এখানে কোশ্চেনের মধ্যে 90% কমন পাবা। কিন্তু তুমি এখানে 100% কমন ফলানোর জন্য তুমি এমন ইসলামিক ইতিহাস সবকিছু পড়ে ফেলতেছো, তুমি করে কোনো লাভ হবে না, হ্যাঁ। আর একটা কথা মনে রাখবা, সাধারণ জ্ঞান পড়ার সময় তুমি ততটুকু জাগাবা, যদ্দূর জায়গালে আগের জায়গায় আসতে পারবা। এটা লিখে রাখো খাতার মধ্যে, আরফিন ভাই বলছে এটা। সো আগে আমাদের স্লাইড পড়বা, ক্লাস রেকর্ড দেখবা, এক্সাম দিবা। এর বাইরে পড়তে হইলে পরে পড়বা, আগে আমি স্লাইড পড়বা, ক্লাস রেকর্ড দেখবা, এবং আমাদের এক্সাম গুলো দিবা, ওই যে আমাদের কাগজ গুলো খেলবা, প্লাস আমাদের ওই কোশ্চেন গুলো সলভ করবা, হ্যাঁ। এর বাইরে পড়তে হলে তুমি আগে এগুলো সলভ করো, তারপর পড়ো। আমি বাইরে পড়তে নিষেধ করি না, তবে আগে এগুলো পড়বা। চলো আমরা বাংলা যেটি কোথাও উদ্ভবী সেটা একটু দেখে আসি। তো মাহমুদা বলছে এই কথা মানে কি, কোন কথাটা মানে? তুমি তুমি জীবন হিস্ট্রি দেখো না, জীবন হিস্ট্রি কি হয়, জায়গায় জানে লোকজন, তেমন ভাবে তুমি জায়গা বাজে আগের জায়গায় ফেরত আসতে পারো না, অতটুকু পড়বো যত তুমি রিভিশন দিতে পারো। ঠিক আছে মাহমুদা, অতটুকু পড়বা যতটুকু তুমি রিভিশন দিতে পারো, যতটুকু মনে রাখতে পারো। কথা ক্লিয়ার কিনা? অনেকে জিকে হারায় যায়, জিকে মহাসাগর জিকে হারায় যায়, জিকে হারানো যাবে না, যদ্দূর করে রিভিশন দিতে পারো, মনে রাখতে পারো, উদ্দূর করবা, এর বেশি বলার দরকার নাই। ওকে, তো আমরা বাঙালি জাতিকে আমরা মোটা দাগে দুভাগে ভাগ করতে পারি, যাদেরকে বলতে পারে আর্যরা আসার আগের অবস্থা এবং আর্যদের আসার পরের অবস্থা। তো তোমরা জানো যে আর্যরা হচ্ছে ইউরাল পর্বতের দিক থেকে আসছিল, তাদের না গোছা, তারা লম্বা, তারপর হচ্ছে জার্মানির দিক থেকে তারা আসছিল, তারা নিজেদেরকে সেরা দাবি করতো, তারাও বলে সেরা, এবং তারা হচ্ছে শিক্ষিত, এবং অন্যরা হচ্ছে অসুর, এবং অন্যরা হচ্ছে দানব দৈত্য, অশিক্ষিত মূর্খ বলে তারা মনে করতো। তো আর্যরা আসার আগে মানে ওরা যেহেতু এখানে মধ্যে ওরা যেটা মনে করে ওরা এখানে শিক্ষা দীক্ষা নিয়ে আসছে, এবং ওরা এদিকে ওরা মনে করতো অসভ্য লোকজন ছিল। ওরা আসার আগে এখানে 4 রকম জাতিগোষ্ঠী বাস করতো, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোরচিনীয়। তো আসো, নেগ্রিটো হচ্ছে আমাদের এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলি, আমরা এখন যারা বসবাস করতেছি আমরা কিন্তু এই অঞ্চলের একদম আদি জনগোষ্ঠী না, আমরা হাইব্রিড, মানে আমরা হচ্ছে সংকর হয়ে গেছি। আমাদের আদি জনগোষ্ঠী যারা ছিল নেগ্রিটো, ওরা ছিল কিন্তু কালো, ওরা ছিল একদম ব্ল্যাক। ঠিক আছে, আমরা কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক না, আমরা তোমার হচ্ছে যে মানে কিছুটা হচ্ছে শ্যামলা, তাই না? এগুলো তো অনেক ফাস্ট লাগতেছে, নিহাল তুমি পরে স্লো করে দেখো, হ্যাঁ স্লো করে দেখো পরে। তো এ হচ্ছে অস্ট্রিক। তো অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে বলে মনে করা হয়।
এই অস্ট্রিক জাতিগোষ্ঠীকে নিষাদ জাতিগোষ্ঠী নামেও ওদেরকে অভিহিত করা হয়। তো ওদের উৎপত্তি করতে হলো প্রায় 5 থেকে 6,000 বছর পূর্বে অস্ট্রিক জাতি মূলত ইন্দো চীন থেকে বাংলায় প্রবেশ করে, এবং এখানে আদিবাসী কারা ছিল? নেগ্রিটো, ওই যে একটু ব্ল্যাকিশ যারা ছিল, ও ব্ল্যাকিশদের ওরা পরাজিত করে, ওরা ছিল অস্ট্রিক। তাহলে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে মূলত বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়, নট নেগ্রিটো থেকে। নেগ্রিটোটা কিন্তু প্রথমে ছিল এখানে, কিন্তু ওখান থেকে মূল জনগোষ্ঠীটা বিল্ড আপ হয় নাই। আমরা দেখি অস্ট্রিকদের তোমার কি অবস্থা। সো অস্ট্রিক জাতিগোষ্ঠীকে নিষাদ বলা হয়। নিষাদ অর্থ, নিষাদ একটা অর্থ আছে, আমি তোমার হচ্ছে যে ভুলে গেছি অর্থ মনে নাই। হুমায়ুন আমাদের ছেলের নাম নিষাদ, ওখানে পাইছিলাম ওনার ছেলের নাম নিষাদ, একটা সুন্দর অর্থ আছে নিষাদ, দেখি নিও গুগল করে। সো আমরা বললাম যে বাঙালি জাতির প্রধান অংশ এই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক। তোমরা যে আমাদের সাইট গুলো যদি প্রপারলি ফলো করো, ইনশাল্লাহ তোমাদের অনেকগুলো কোশ্চেন কমন আসবে। আসো আমরা এখন সেই যারা নিজেদের প্রচন্ড শিক্ষিত দাবি করতেছিল সেই জাতিগোষ্ঠী নিয়ে কথা বলবো, তারা হচ্ছে আর্য। তো খ্রিস্টপূর্ব 1500 অব্দে ওরা আফগানিস্তানের যে খাইবার গিরিপথ দিয়ে, ওরা কিন্তু শ্বেতকায় মানে হচ্ছে সাদা, হ্যাঁ, এই সাদা আর্য, ওদের নাকোচা, ওরা বঙ্গভূখণ্ডে আগমন করে। তাহলে এখানে যারা ছিল আদি অধিবাসী যারা ছিল, তাদের ভাষা ছিল কি? অস্ট্রিক। তো আর্যরা আসা এখন ওরা ওদের উন্নত ভাষা, ওদের সম্পূর্ণ সংস্কৃতি, এর প্রভাবে আস্তে আস্তে অস্ট্রিক ভাষা এবং অস্ট্রিক সংস্কৃতি সব হারা যেতে থাকলো। সো এই হারায় যায় কি হইলো, এখানে মধ্যে একটা সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটলো। আমরা যে ধর্মগ্রন্থ বলি যে বেদ বা হিন্দু ধর্ম, এটা কিন্তু বেদ কিন্তু কারো ধর্মগ্রন্থ। একটা কোশ্চেন আসছিল, আমরা পড়াছিলাম একটা কোশ্চেন আসছিল, বেদ যে ধর্মগ্রন্থ এটা নিয়ে আসছিল কিন্তু আর্যরাই ওরা সাথে করে ওরা নিয়ে আসছিল, এবং এই যে বেদ ওরা ভারতবর্ষে ওরা প্রবর্তন করছিল। ঠিক আছে, তো এখানে আমরা যে 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 কালচার ভারত উপমহাদেশের, এই কালচারটা কিন্তু আর্যরা আস্তে আস্তে প্রবর্তন করছিল। ওরা ছিল অগ্নি উপাসক, এবং এই যে প্রকৃতি পূজা করার সিস্টেমটা কিন্তু আর্যরা এখানে নিয়ে আসছে। তো ওরা হচ্ছে যে তোমার শিকারী ছিল, শিকার করতো, এবং ওদের মধ্যে প্রকৃতি পূজার অংশটা ছিল, এবং ওরা ছিল অগ্নি উপাসক। তো ওদের ভাষা ছিল মূলত, যেহেতু ওরা ওদিক থেকে আসছে, ল্যাটিন, হিব্রু এবং জার্মান। তো ওদের আদি নিবাস যেখান থেকে আসছে মূলত ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকা থেকে ওরা আসছে। তো ওদের ধর্ম ছিল সনাতন ধর্ম। তাহলে আমরা এখন যে সনাতন ধর্মটা বলি, এটা মূলত আর্যরা এই ধর্মটা নিয়ে আসছিল ইউরোপের ইউরাল পর্বতের ওদিক থেকে। ওদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, যেটাই 43 BCS এর কোশ্চেনটা আসছিল যে ওদের ধর্মগ্রন্থের নাম কি। তো চলো, তার মানে আমরা বলতে পারি তোমার বাঙালি জাতি হচ্ছে অস্ট্রিক, এখানে দ্রাবিড় এবং আর্য জাতির মিশ্রণ, একটা হাইব্রিড বা সংকর জাতিগোষ্ঠী। হ্যাঁ, আমাদের কারো বর্ণ হচ্ছে যে ফর্সা, কেউ হচ্ছে আমরা একটু চলে শ্যামলা, হ্যাঁ, আমাদের আবার কালো হইলে আবার আমাদের মায়ের আদর করি বলে কি, আমাদের বলে যে উজ্জ্বল শ্যামলা। বিভিন্ন রকমের আমরা কালার আবিষ্কার করছি। তো আমাদের সবার কালার সেম না, তাই না? কারো নাক উঁচা, কারো নাক থ্যাবড়া, হ্যাঁ, এক একজন এক এক রকমের। কিন্তু তুমি যদি ধরো জাপানের লোকজন যদি দেখো, তাহলে দেখবো ওদের সবার নাক থ্যাবড়া টাইপের, হ্যাঁ, আবার সবাই ধরো ফর্সা টাইপের। ইউরোপিয়ানদের মধ্যে দেখো সবাই ফর্সা টাইপের, হ্যাঁ, ওখানে কালো নাই। আবার আফ্রিকাতে যাবো সবগুলো আবার কালো। আমাদের মধ্যে আবার এরকম নাই, হ্যাঁ, আমরা হচ্ছে টোটাল একটা মিক্সচার। হ্যাঁ, আমাদের মায়েরাও আদর করে বলে যে না আমার ছেলেটা খালামানি, হ্যাঁ বলে। তো আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাচীন জনপদগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে একটা ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে তোমার, আমি যদি একটু ম্যাপটা যদি দেখি, বরেন্দ্র, পুন্ড্র, গৌড় দেখা যাচ্ছে, এটা তোমার হচ্ছে যে আমাদের পশ্চিমে। রাঢ় অঞ্চল দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এলাকাতে, রাঢ়, হ্যাঁ। বঙ্গ দেখা যাচ্ছে যে ঢাকা সহ এখানে ফরিদপুর, শরীয়তপুর অঞ্চল এলাকায় বঙ্গ দেখা যাচ্ছে। সমতট দেখা যাচ্ছে কুমিল্লা এলাকা এই দিক দিয়ে। আর ডান পাশে দেখো তোমার হচ্ছে সিলেট, তারপর চট্টগ্রাম, এই এলাকাগুলো হরিকেল নামে দেখা যাচ্ছে এখানের মধ্যে। বরেন্দ্র যে বগুড়ার দিকের এলাকা, পুন্ড্র বগুড়ার দিকের এলাকাগুলো দেখা যাচ্ছে। তো ম্যাপটা প্রথমে মাথার মধ্যে ঢুকাবা যে কোন এলাকা কোথায় সেটিং আছে, হ্যাঁ। মানচিত্রটা চ্যাপ্টা, কারণ হচ্ছে যে এটার লগে তোমার ওই যে এইদিক দিয়ে পশ্চিমবঙ্গ যোগ করছে, আবার তোমার মুর্শিদাবাদ এলাকাগুলো যোগ করছে। এই মুর্শিদাবাদ এলাকা যোগ করার কারণে এটা একটা চ্যাপ্টা হয়ে গেছে। এটা তো প্রথম ম্যাপটা মাথার মধ্যে একটু ঢুকে ফেলবা, তাহলে কোন এলাকা কোন জায়গা আছে এটা তুমি হচ্ছে যে মনে রাখতে তোমার জন্য সুবিধা হবে। তো এই হচ্ছে জনপদগুলো। চলো আমরা এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। এখান থেকে যেটা প্রশ্ন আসবে, বৃহত্তর ঢাকা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে বঙ্গের আন্ডার কারা কারা ছিল দেখি। বঙ্গের আন্ডারে ছিল বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী, এরা ছিল বঙ্গ এলাকার অন্তর্ভুক্ত।
তো আসো 15। তো 15 এখানে ম্যাপের মধ্যে দেখো 15 এলাকা ম্যাপ থেকে মিলাও কোন কোন এলাকা হইতে পারে। বগুড়া, তারপরে তোমার হচ্ছে যে রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। বগুড়া কি আসো এখানে? তো তোমরা এখন কি বগুড়া হয়ে গেছো নাকি বগরা আছো আগের মতোই? বগরা আছো? বগুড়া হয়েছে এখন? বগুড়া হয়ে গেছো, আচ্ছা আগে ছিল বগরা না? মানে কয়েকটা বানান ঠিক করা, এটা একটা ভালো ছিল যে তোমার, কিন্তু কুমিল্লাটা আমি মানতে পারি না। কুমিল্লা আবার সিইউজি কেন কুমিল্লা আবার লিখলো এটা আমি জানি না, বাট বগুড়াটা ঠিক আছে। যে কি ভিডিও, হ্যাঁ এই ভিডিওটা দেওয়া হবে নাকি? ওকে, স্লাইডও দিয়ে দেবো রে ভাই, চিন্তা করিস না, স্লাইডও দিয়ে দেবো। তো নোট করা লাগবে না, স্লাইড দিয়ে দেবো। রারো, তো রারো দেখো তুমি এখান দিয়ে একটু ম্যাপটা মিলাও তো। এই রারো এখান দিয়ে কি, এটা তো পশ্চিমবঙ্গ তাই না? এই যে কলকাতা এখান দিয়া, হ্যাঁ। তো বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণাংশ ছিল রাঢ়ের অবস্থান। রাঢ়ের আরেক নাম ছিল সুম্য। তুমি ম্যাপের সাথে মিলাও, দেখো এই যে এখান দিয়ে আমরা চাইলেই যে খুলনার এখান দিয়ে কি, এই যে কুষ্টিয়া যশোর এখান দিয়ে কি করতে পারি, এদিক দিয়ে টুপ করে ইন্ডিয়া চলে যেতে পারি তাই না? এইদিকে রাঢ় অঞ্চলটা ছিল মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণাংশে ছিল। এটা আরেকটা নাম ছিল সুম্য, এটা মনে রাখবা। এই স্লাইড গুলো খুব কনসাইজ, আমরা অতটুকু নিয়ে আসি, যতটুকু না পড়লেই নয়। সো এই স্লাইড গুলো তুমি একদম মুখস্থের মতো করে ফেলবা। কেন আসে সমতট, ভাই বই কি পড়বো না, আর বই তো পড়তে হবে, এগুলো আগে পড়বে তারপর বই। সমতট এখানে ম্যাপে যদি দেখি, এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। তো আমরা যদি তোমার খুব হিস্ট্রিক্যালি দেখি, কুমিল্লা নোয়াখালী লোকজনের মধ্যে প্রচুর রকম মিল আছে, হ্যাঁ অনেক তোমার আচার আচরণ খাসলত অনেক মিল আছে, কিন্তু ওরা দুই অঞ্চলই সমতট এলাকার আন্ডারে ছিল। ওদের রাজধানী ছিল বড়কামতা। এরপর আসো বরেন্দ্র। তো বরেন্দ্র যথারীতি উত্তরবঙ্গের এলাকা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ যেটা, এবং বগুড়ার পশ্চিমাংশ যেটা। বগুড়াটা বৃহৎ অঞ্চল 15, কিন্তু বগুড়ার পশ্চিমাংশ চলে গেল কোথায়? বরেন্দ্র এলাকায় চলে গেল আবার, হ্যাঁ। এবং রংপুর দিনাজপুরের কিছু অংশ, রংপুর দিনাজপুরের এখানের মধ্যে নীলফা, আমি সব প্রশ্নে আসবো আস্তে আস্তে। এই রংপুর দিনাজপুরের এখানের মধ্যে অংশটা চলে গেল কোথায়? বরেন্দ্রতে। ঝামেলা লাগবে কোথায়? 15 আর বরেন্দ্র এলাকার মধ্যে, যেহেতু এখানের মধ্যে ডিস্টিংশন আছে, এখানে ঝামেলা লাগতে পারে। তুমি ম্যাপটা মাথায় রাখ, বরেন্দ্র হলে একদম উত্তরে, হুম। তো রংপুর দিনাজপুর রাজশাহী বিভাগের কিছু অংশ, বগুড়ার কিছু অংশ নিয়ে বরেন্দ্র গঠিত। এক জেলা দুই জায়গায় কেমনে সাদিয়া? এই জেলা তো সিস্টেম 17টা জেলা ছিল আগে, হ্যাঁ। এখন না 64 জেলা এখন ছিল না, এখনকার সিস্টেমে ছিল না জেলা সিস্টেম। আগে তো 17টা জেলা ছিল, হ্যাঁ, ব্রিটিশ আমলে। আর এখন যেটা পড়তেছি এটা তো আরো 2000 বছর আগে ঘটনা পড়তেছিল ভাই। 2000 বছর আগে তো এত জেলা ছিল না, জেলা নামে কিছু ছিল না এখানের মধ্যে। এখন আসো চন্দ্রদ্বীপ। সো পটুয়াখালী এলাকার কিছু অংশ কিন্তু আমরা বঙ্গ এলাকার মধ্যে দেখছিলাম। সো বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা এবং গোপালগঞ্জের অংশ নিয়ে চন্দ্রদ্বীপ এলাকাটা গঠিত। তবে এখানের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল মূলত বরিশাল এবং পটুয়াখালীর। সো এরপর আমি চলে আসবো গৌড়। সো গৌড় যথারীতি দেখো এই যে অংশটা পশ্চিমবঙ্গে পড়ছে, চাপায়ের ওদিক থেকে দেখো যে চাপাই থেকে কিন্তু কাছে গৌড়। তাহলে গৌড় এলাকা কোথায় পড়ছিল? মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, চাপাই থেকে আমরা যদি এই দিকটা যদি খেয়াল করি, এটা হলো গৌড়। এখন আসো হরিকেল। তো হরিকেল হচ্ছে এখানের মধ্যে আমরা যে পাহাড়ি যে এলাকাগুলো ছিল সেগুলো হচ্ছে হরিকেল। পাহাড়ি এলাকা কোথায়? সিলেট আর চট্টগ্রাম, এই দুটো পাহাড়ি এলাকা। তাহলে এই দুটো হচ্ছে হরিকেল। তো পার্বত্য সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এগুলা হরিকেল নামে পরিচিত ছিল। এই এলাকাটা ভ্রমণ করে হিউয়েন সাং, আমরা সামনে হিউয়েন সাং এর নামটা দেখবো, আমরা এখানে মনে রাখি যে হিউয়েন সাং কিন্তু হরিকেল এলাকা ভ্রমণ করতে আসছিল। এখন আসো সিলেটের অপর নাম হচ্ছে শ্রীহট্ট, এটাকে শ্রীহট্ট বলা হইতো। এবার আসো আমরা একটু ইন্ডিভিজুয়াল, আমরা কিছু এলাকা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এখানে শুধু সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি এখানে। তো প্রথম এলাকাটা আসো গৌড়। এই গৌড় যে নামটা, এই গৌড় নামটা আসলে যে গৌড় বলতে এক্স্যাক্টলি কোন এলাকাটা নিয়ে, আচ্ছা এখানে প্রত্যেকটা এলাকা নিয়ে কিছুটা মতভেদ আছে, যেটার মধ্যে এক্স্যাক্টলি কোন এলাকা বুঝে যায় এখানের মধ্যে, যেহেতু এটা অনেক আগের ঘটনা, অনেক আগে জিনিসগুলো ছিল। তো প্রত্যেকটার মধ্যে কিছুটা তোমার ঐতিহাসিকদের মধ্যে কিছু দ্বন্দ্ব আছে। এরপরে আমরা তোমার সবার কনসেনসাস যেটা সেটা নিয়ে কথা বলতেছি। তো গৌড় নিয়ে প্রথম যিনি কথা, আমরা যে ধারণা যেখানে পাই সেটা পাণিনি নামক একজন রাইটার, তার গ্রন্থে প্রথম গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। তো গৌড় এলাকার লোকজনের তারা যে তাদের যে বিলাস বাসন, তাদের বিলাসিতা, এটা হচ্ছে তোমার বাদশাহ রাইটার ছিল, তোমাদের অনেকের ফেভারিট রাইটার আমি জানি, যদি এখন অনেকে স্বীকার করবে না।
তো বাদশায়নের যে গ্রন্থে মূলত তোমার বিলাস বাসনের তাদের বর্ণনা পাওয়া যায়। তো এই সময়ে শিল্প এবং কৃষি, এই শিল্প এবং কৃষি এটা কিভাবে বিকশিত হয়েছে এটার বর্ণনা মূলত যার গ্রন্থে পাওয়া সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্য নামে একজন লোক ছিল। হাই স্পেলিংটা কোনটা? বাদশায়ন। বাদশায়ন ঠিক আছে তো? বাদশায়নের বিলাস বসন হবে, হ্যাঁ। ও গৌর, পুরো নামটা ঠিক আছে তো? ঠিক আছে। তো এই গৌড়ের স্বাধীনতাবাদী ছিল শশাঙ্ক, যাকে নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা সামনে বলবো। এবং শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণা, সেটা নিয়ে আমরা সামনে আসবো। গৌড়ের সামনে আমরা আরো কথাবার্তা বলবো। ওকে, তো আসো, হর্ষবর্ধনের শিলালিপি থেকে জানা যায় যে গৌড় এলাকাটা ছিল মূলত সমুদ্র উপকূলবর্তী। তো বরাবী নামক একজন ইতিহাসবিদ উনি বলেন যে এই গৌড় অন্যান্য জনপদ থেকে আলাদা অঞ্চল ছিল। আর ভবিষ্যৎ পুরাণে পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমানের উত্তর অবস্থিত বলে বর্ণিত হয়েছে। তাই গৌড় থেকে আমরা কি কি জিনিস পড়বো? গৌড় থেকে আমরা পড়বো এটা প্রথম গৌড় নামটা কোথায় পাওয়া যায়, ধারণাটা পাণিনির গ্রন্থে। তো গৌড়ের বিলাস বসন নিয়ে কে বর্ণনা করে? বাদশায়ন এটা বর্ণনা করে। হ্যাঁ, ম্যাপ বানান আলাদা আছে, আচ্ছা সমস্যা নাই এটার মতো। আচ্ছা, ম্যাপে ওইরকম, ওকে ঠিক আছে। ম্যাপটা হচ্ছে তোমার ওই যে কলকাতা টাইপের ম্যাপ থেকে নেওয়া হয়েছে, অসুবিধা নেই। তো এখানের মধ্যে গৌড়ের যে স্বাধীন নরপতির নাম মানে শশাঙ্ক, তার রাজধানী কর্ণসুবর্ণ। তারপরে এবং প্রশ্ন আসতে পারে যে কার শিলালিপি থেকে জানা যায় গৌড় ছিল সমুদ্র উপকূলবর্তী? হর্ষবর্ধন। তারপরে তোমার হচ্ছে যে গৌড় অঞ্চলের লোকেশন পদ্মা নদীর দক্ষিণে, এটা কোন গ্রন্থে বর্ণিত আছে? ভবিষ্যৎ পুরাণে। তাহলে যেগুলো লাল করে দিচ্ছি আমি এখানের মধ্যে, সেই লাইনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। লাল লাল যেগুলো আছে সেগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা। ওকে, আমরা একটু আসি আমরা কিভাবে বাঙালি হইলাম সেই ব্যাপারে আমরা একটু আলোচনা আসি। ঋগ্বেদের ঐতিহ্যারণ্য গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তো মহাভারতের বর্ণনায় বঙ্গ অঞ্চল ছিল তোমার পুন্ড্র, তাম্রলিপি ও সুম্যের সংলগ্ন। হ্যাঁ, আমরা একটু বঙ্গের তার জন্মের ইতিহাসটা একটু আলোচনা করি। একটা ছবি দেখা যাচ্ছে যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, রাজশেখর বসু অনুদিত। তাহলে এখানে আরেকটা জিনিস পাইলা যে কৃষ্ণদ্বৈপায়ন সে মহাভারত অনুবাদ করছে, সরি মহাভারত লিখছে সে, এবং রাজশেখর বসু অনুবাদ করছে। আমরা একটা তথ্য পাইলাম, ভালো জিনিস। তো আসো, এই যে বঙ্গ অঞ্চলের উল্লেখ, আমরা সেই বিখ্যাত মহাকবি কালিদাস তার গ্রন্থে বঙ্গ অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। প্রশ্ন আসতে পারে কার গ্রন্থে বা কার কাব্যগ্রন্থে বঙ্গ অঞ্চলের উল্লেখ পাওয়া যায়? কালিদাসের গ্রন্থে। তো বর্তমানে বাংলাদেশ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাস করা বঙ্গ নামের এক জাতি হতে বঙ্গ নামের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। যে বঙ্গ নামের এক জাতি ছিল, সেখান থেকে মনে করা হয় যে বঙ্গ নামটার উদ্ভব ঘটছে। তো বঙ্গ অঞ্চলের যে সীমারেখা, সেটা কোন অঞ্চল? মনে করা হয় যে গঙ্গা ও ভগীরথীর মাঝের যে অঞ্চল, এটা বঙ্গ নামে পরিচিত ছিল বলে এটা ঐতিহাসিকবিদরা এটা প্রমাণ করছে। তো আসো, তোমার এই যে আমরা যে এখন বলি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, এই ভাগটা কারা করছে? একাদশ শতকের শেষ দিকে যে পাল বংশ নিয়ে আমরা আজকে পড়বো অনেক কিছুই, সে পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ দুভাগে ভাগ করা হয়, উত্তর এবং দক্ষিণবঙ্গে। তাহলে আমরা হচ্ছে যে প্রথমে আমরা একটু ছোট্ট করে পড়লাম গৌড়। তোমার হচ্ছে যে গৌড় নিয়ে আমরা বললাম পাণিনির গ্রন্থে গৌড়টা পাওয়া যায়। গৌড়ের স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক, রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বাদশাহের গ্রন্থে বিলাস বসন নিয়ে আলোচনা করা হয়। হর্ষবর্ধনের শিলালিপিতে ছিল সমুদ্র তীরবর্তী। ভবিষ্যৎ পুরাণে একটা সীমারেখা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এরপর আমরা বঙ্গ নিয়ে কথাবার্তা বলছি। তো মহাভারতে নিয়েও বঙ্গের সীমারেখা আছে, যে বঙ্গ পুন্ড্র, তাম্রলিপি, সুম্যে সংলগ্ন। তারপর কালিদাস পণ্ডিত উনি বঙ্গ নিয়ে হচ্ছে যে তার গ্রন্থে উল্লেখ করছে। সে মহাকবি ছিল একজন, হ্যাঁ, খুব ভালো লেভেলের উচ্চমার্গীয় কবি ছিল একজন। তো বর্তমান বাংলাদেশের তোমার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাস করা একটা জাতি ছিল বঙ্গ নামের একটা জাতি, সেখান থেকে বঙ্গ নামের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। তো আমরা আমরা আসি এলাকা এলাকা, তাম্রলিপি এলাকা। তো বঙ্গ ভাগীরথীর মাঝের যে অঞ্চল সেটা বঙ্গ নামে প্রমাণিত হয়েছে। এবং আমরা এটা বলছি যে একাদশ শতকের শেষ দিকে বঙ্গটা দুই ভাগ হয়ে যায়, উত্তর এবং দক্ষিণবঙ্গ, যাদেরকে আমরা পড়বো আজকে পাল বংশের। এখন আসো পুন্ড্র। তো প্রাচীন বাংলা জনপদ গুলো যেগুলো ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পুন্ড্র। বলা হয়ে থাকে পুন্ড্র বলে একটা জাতি যারা এই জনপদ গড়ে তুলেছিল। তো এই পুন্ড্রদের রাজধানীর নাম ছিল পুন্ড্র নগর।
পরবর্তীতে এই পুণ্ড্রনগর নামটা হয়ে গেল মহাস্থানগড়। আমরা কি জানি মহাস্থানগড় বাংলাদেশে কোথায় অবস্থিত? এখন মহাস্থানগড় কোথায় অবস্থিত? রাইট, বগুড়াতে মহাস্থানগড় অবস্থিত। তো ধরে নেওয়া হয় মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে, যাকে নিয়ে আজকে আমরা পড়বো, অশোক নিয়ে অনেক কথাবার্তা বলবো, প্রাচীন পূর্ণ রাজ্য তার স্বাধীন সত্তা হারায় এবং আস্তে আস্তে সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে তা পুণ্ড্রবর্ধনে পরিণত হয়। পুণ্ড্রবর্ধন হচ্ছে মূলত তখন এটা সিটি কর্পোরেশনের মতো তোমার হচ্ছে যে রূপান্তরিত, মানে শহর হয়ে গেছে একদম। পুণ্ড্রবর্ধন মিন্স এটা হচ্ছে শহর অঞ্চলে সিটি কর্পোরেশন হয়ে গেছে এটা। এই পুণ্ড্রবর্ধন ছিল বগুড়া, দিনাজপুর এবং রাজশাহী জেলা জুড়ে। তার মানে এখন আমরা যে অঞ্চলগুলো খুব সমৃদ্ধশালী দেখি, ধরো ঢাকা বা তোমার চট্টগ্রাম, কিন্তু তখন আজ থেকে 2-2.5 বছর আগে তোমার যে খুব সিটি কর্পোরেশন ছিল মূলত এই অঞ্চলগুলো। তার মানে বগুড়ার লোকজন তারা খুব প্রাউড ফিল করতে পারে, তারা ছিল অনেক আগে সিটি কর্পোরেশন। পুণ্ড্রবর্ধন আসলে প্রকৃত অর্থে একটা সিটি কর্পোরেশন ছিল। ওদের পানি ব্যবস্থা ছিল, ওদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল, হ্যাঁ, একদম ট্যাক্স সিস্টেম ছিল ওদের, হ্যাঁ, খুবই মানে মডার্ন ব্যাপার স্যাপার ছিল আর কি। তো বগুড়া হতে 7 মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা অনুমান করেন। প্রাচীন সভ্যতা নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বগুড়ার লোকজন তাহলে গর্ব করতেই পারে। তো বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। আমরা খুবই একটা মডার্ন সিটি নিয়ে পড়লাম, যদিও তোমার হ্যাঁ স্পেস বাউন্ডকে সবাই স্যার ডাকবা, ও বগুড়ার লোক। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো পড়লাম সে কথাগুলো সামারি যদি করি একটু, আবার একটু মনে করি, আমি বারবার তোমাদের সামারিটা নিয়ে আসবো, যেহেতু আমরা এই কথাগুলো মাথার মধ্যে ঢুকে ফেলতে হবে, এগুলোই পরীক্ষা আসবে। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুণ্ড্র। উত্তরারণ্য গ্রন্থে বঙ্গ শব্দ উল্লেখ পাওয়া যায়, আমরা একটু আগে পড়লাম। আর পাণিনি তার গ্রন্থের মধ্যে তোমার গরুর উল্লেখ করছিল, এটা আমরা একটু আগে পড়ছিলাম। বারবার কিছুক্ষণ আগে যেটা পড়ছে সেটা মনে করার ট্রাই করবা, এবং তুমি যখন জিকে পড়বা প্লিজ তুমি একটু আগে যেটা পড়ছো সেটা আবার একটু মনে করার ট্রাই করবা। অলওয়েজ রিভিশনের উপরে থাকবা, এক পেজ পড়বা রিভিশন দিবা, এক পেজ পড়বা রিভিশন দিবা, কিছুক্ষণ পড়া পর রিভিশন দিবা, নালে পরে তুমি কোরিলেট করতে পারবে না, ভুলে যাবা। এটা সবসময় মনে রাখবা, পড়বা রিভিশন দিবা। তো আসো আমরা একটু আগে পড়ে আসছি যে কালিদাস পণ্ডিত তার গ্রন্থে বঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, এখন তোমরা অনেকটা অশ্লীল কবি নামে তোমরা হচ্ছে যে চেনো, তাই না? অশ্লীল তো আসলে সংজ্ঞা নাই। তো কালিদাসের লেখা যোগে বাংলা ডিপার্টমেন্টে কেউ আছে এখানের মধ্যে? বাংলার কেউ আছে কিনা তোমরা? বাংলা কেউ আছে এখানে? বাংলা কেউ নাই? হাই বলো কি, বাংলার কেউ নাই আমাদের এখানে? বাংলার লোকজন আমাদের কোচিং পছন্দ করে না, দুঃখজনক ব্যাপার খুব বেশি। ও আছে, সায়রামণি আছে, বাংলা কালিদাসের লোক জানতো। এখন তোমরা যেগুলো ইরোটিক জিনিস অশ্লীল মনে করো, কালিদাসের লেখা যোগ আরো অনেক বেশি ইরোটিক ছিল। হ্যাঁ, আরো ভয়ঙ্কর রকম ইরোটিক ছিল তখনকার সময়, অবশ্যই সেগুলো তোমার খুব একটা ইয়ে ছিল না, তোমার খারাপ ছিল না। না আমাদের লং বেচের একজন খুব কমপ্লেন করলো, পিট হয়ে তোমার হচ্ছে স্লাইডের মধ্যে হচ্ছে যে নায়িকাদের ছবি, বিশেষ করে সানি লিওনের ছবি কেন, তারপরে আরো কয়েকজন নাম টাম বললো, এদের ছবি কেন? তা বলছে ওদের ছবি থাকলে সমস্যা, ওরা কে? ওরা তো হচ্ছে যে খারাপ। ও খারাপ যে তুমি কেমন জানো? আমি এমনি জানি, তাহলে আমার তুমি আগে থেকে তো খারাপ, তাই আমি তো তোমার শিখে নাই, আমি তো তার নাম লিখে রাখি না। তার ও একদম তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ও অভিনয় করে, আমি তার নাম তো এখানে বলি না, বা সে কি করে বলি নাই, তুমি তো আগে থেকে তাহলে খারাপ, আমি তোমার কাছে তো বানে নাই, আমি সেই দায়িত্ব কেন নেবো আমার? তো আসলে আমরা আকবরের সভাকবি আবুল ফজল যে আইনে আকবরী গ্রন্থে বাংলা শব্দের ব্যবহার করেন। তো সেই ভদ্রলোক কি বলছিল, সে বলছিল বঙ্গের লগে আল, এইখান থেকে হয়েছে বাঙ্গাল, বাঙ্গাল থেকে হয়েছে বাংলা। এটা ছিল আকবরের সভাকবি আবুল ফজলের তোমার তার যে হাইপোথিসিস। তো আসো আমরা একটু ইবনে বতুতা, এই ভদ্রলোক মরক্কোর অধিবাসী ছিল। ইবনে বতুতা তার যে একটা গ্রন্থ ছিল কিতাব আল রিহালা, এই গ্রন্থে প্রথম বঙ্গাল শব্দের উল্লেখ করেন। তাহলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমার কার কাব্য গ্রন্থে বঙ্গ শব্দ উল্লেখ পাওয়া যায়, কালিদাসের গ্রন্থে। তারপরে তোমার আল শব্দটা থেকে, মানে জমি সীমানার প্রাচীর, আল শব্দ থেকে বাংলা শব্দটা উৎপত্তি হয়। এটা কার গ্রন্থে? এটা আইনি আকবরী গ্রন্থ আবুল ফজলের। তারপরে বঙ্গাল শব্দ উল্লেখ করে কে? কিতাব আল রিহালা গ্রন্থে ইবনে বতুতা। এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। তো চলো আমরা একটু প্রাচীন বাংলার পলিটিক্স জেনে আসি। আলেকজান্ডার সে 327 থেকে 326 তোমার হচ্ছে অব্দে ভারত আক্রমণ করেন। অব্দ মানে হচ্ছে এটা খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টের জন্মে 327 বছর আগে সে ভারত অ্যাটাক করে।
দেখো সে কিন্তু ভয়ঙ্কর রকমের তোমার দুর্দশা ছিল। সে যেটা করতো মানে যেই আক্রমণ করতো ওটা একদম মানে মায়ের একদম মানে ইয়ে করে ফেলতো, মানে কোপায় যেত, একদম সব সর্বনাশ করে ফেলতো। তার ফলে আশেপাশের রাজ্যে যারা ছিল তারা এত ভয় পেয়ে যেত, অলমোস্ট আলেকজান্ডার তোমার খুব বেশি সে রেজিস্ট্যান্সের শিকার হয় নাই তোমার গ্লোবালি। মানে সে যে এলাকা ধরতো ওটার এমন মাস শুরু করতো ওখানে মানে সব ধ্বংস করে ফেলতো, আর অন্যরা ভয়ে ওকে তোমার ফ্লোর দিয়ে সরে যেত। এই জন্য সে এত বেশি তোমার বিজয় অর্জন করতে পারছে। তো আমরা দেখি আলেকজান্ডারের পরে তো সে এটা আক্রমণ করার পরে সে ওই সুবিধা করতে পারে নাই এখান থেকে। সে আমাদের সে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চাইছে এখানের মধ্যে, কিন্তু তার এখানে খুব বেশি দিন সে থাকে নাই। এই বিজয় অর্জন করার পর সেখান থেকে চলে যায়, এবং তার যে মনোনীত লোকজন ছিল তারা এখানে খুবই সুবিধা করতে পারে নাই। তো আমরা এখন দেখবো ভারতীয় মহাদেশে প্রথম যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো তার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এবং মৌর্য বংশের প্রথম যে সম্রাট তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত, এবং যাকে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়ে থাকে। এখানে প্রত্যেকটা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখার ট্রাই করবো। আমি আমি একটু জিজ্ঞেস করবো এখানের মধ্যে কোনটা কি। তো মূলত তোমার যখন আলেকজান্ডার ভারত থেকে চলে যায় মানে তার 2 বছর পরেই তোমার তোমার মৌর্য বংশের চন্দ্রগুপ্ত সে পুরো ভারতবর্ষ দখল করে নেয়। নীলফলস অশোক কিনা, আচ্ছা নীলফল আমরা আসতেছি অশোক কিনা। তো মৌর্য বংশের মধ্যে আমরা যদি সিরিয়াল দেখি প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা তোমরা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে প্রথম চন্দ্রগুপ্ত নামে একজন লোক পাবো, দুটার মধ্যে মিলালে কিন্তু হবে না। প্রথম চন্দ্রগুপ্ত একজন আর চন্দ্রগুপ্ত মৌর্য আরেকজন। হ্যাঁ, তাহলে মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সে ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাট। তার পলার নাম ছিল বিন্দুসার, বিন্দুসার পলার নাম হচ্ছে অশোক। তাহলে অশোকের দাদার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এখন আসো আমরা একটু দেখি ভারতে মানে পুরো ভারতে মানে দিল্লিতে, ভারত বলতে দিল্লি, দিল্লিতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন মূলত চন্দ্রগুপ্ত মৌর্য। তবে চন্দ্রগুপ্ত মৌর্য কিংবা তার ছেলে বিন্দুসার ওদের দুজনের একজনও পুরো বাংলা দখল করতে সক্ষম হয় নাই। সো বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন অশোক। নীলিফা ক্লিয়ার? এবার এবার ক্লিয়ার কিনা? ওকে, সো তাহলে যদি আসে ভারতের মধ্যে বংশ প্রতিষ্ঠা করেন কে, ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, আর বাংলায় কে প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে অশোক। তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর। অশোক নিয়ে একটু আমাদের কথা বলতে হয়। সো এইখানের মধ্যে আমরা এই সময়ে কৌটিল্য নামক একজন তোমার খুব গুরুত্বপূর্ণ তোমার কূটনৈতিক ছিল, যে ছিল তোমার বিন্দুসারের সময় কূটনৈতিক ছিল। তো বিন্দুসারকে কিন্তু তোমার মানে ষড়যন্ত্র করে মেরে ফেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিষ প্রয়োগে। তো কৌটিল্য কিন্তু সে খুবই দক্ষ। হ্যাঁ, তো সে বিন্দুসার প্রত্যেক দিন একটু 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 করে তোমার বিষ দিত খাবারের সাথে, মানে বিন্দুসারের তার জানার মানে মানে ওকে না জানাই দিত আর কি। কেন? যাতে করে সে বিষ খেয়ে সহ্য করতে পারে। অল্প অল্প করে বিষ দিত। কে দিত? কৌটিল্য, যার মন্ত্রী ছিল আর কি, বিন্দুসারের মন্ত্রী ছিল কৌটিল্য। তো একদিন বিন্দুসার, তো বিন্দুসার তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, বিন্দুসার তো আর তোমার টের পাচ্ছে না একটু একটু করে বিষ দিচ্ছে এখানের মধ্যে। বিন্দুসারের যে ওয়াইফ তাকে নিয়ে একদিন সেগুলো ওর ওয়াইফকে একটু খাইয়ে দিল, তুমি একটু খাও। তো তার ওয়াইফ ছিল প্রেগনেন্ট, সে বিষটা টলারেট করতে পারে নাই। তো তখন সে প্রেগনেন্ট অবস্থায় সে হচ্ছে তোমার বিষ খেয়ে এসে মারা যায়। কৌটিল্য তখন এই বিন্দুসারের যে ওয়াইফ ছিল তার পেট কেটে অশোককে বাই করে। এটা ছিল তোমার তার মানে অশোকের জন্মটাই হচ্ছে একটা তোমার মিরাকলাস ইভেন্ট, তাই না? ওর মা হচ্ছে তোমার মানে ওর পেট কেটে তখন তোমার অশোককে বের করে ফেলে। ছিল জন্মটা হচ্ছে খুব তোমার আশ্চর্যজনক একটা ইভেন্ট। তো ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট, দক্ষিণাতে কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন ইনক্লুডিং বাংলা। তো বাংলাতে মৌর্য শাসন প্রতিষ্ঠা করে। তো তার অনেকগুলো উপাধি ছিল। তাহলে দেখো দাদার নাম কি ছিল বলতো সম্রাট অশোকের? দাদার নাম কি? অশোকের দাদার নাম কি? ও দাদার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। রাইট, চন্দ্রগুপ্ত মৌর্য। তো সে ছিল তাহলে 3 নাম্বার। ওর বাপের নাম ছিল বিন্দুসার। তো সে একটা যুদ্ধে জড়ায়, যে যুদ্ধের নাম ছিল কলিঙ্গের যুদ্ধ। এই যুদ্ধ খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ ছিল। ও তো অনেক অঞ্চল দখল করবে, তাই না? তো এই অঞ্চলের মধ্যে ধরে নেওয়া হয় এখানে কয়েক লক্ষ লোক মারা যায়। তো এই কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে
সে কিন্তু ওর মনটা খুব খারাপ হয় এবং এরপর তো সে ভালো হয়ে যায়। এই যে যুদ্ধ বিদ্রোহ ইয়ে করে সে তখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং সে বৌদ্ধ ধর্মকে রাজধর্মের স্বীকৃতি দেয় এবং সে এরপরে ভালো লোক হয়ে যায়, মারামারি কমায়া সে একটু তোমার প্রজাদের সেবাতে সে মনোযোগ দেয়। এবং বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা অশোক, অশোককে নিয়ে একটা মুভি আছে, হ্যাঁ অশোকা নামে একটা মুভি আছে, তোমরা দেখো খুব সুন্দর একটা মুভি আছে। তো তোমার অশোকের অনেকগুলো উপাধি আছে, হ্যাঁ এটা চন্দ্রাশোক, চন্দ্রাশোক মানে প্রচন্ড, মানে প্রচন্ড সে চণ্ডী মানে রুদ্র রূপ ছিল, রাগে ছিল, জেদি ছিল সে প্রচন্ড, এটা ওর উপাধি ছিল চন্দ্রাশোক। ওটা উপাধি ছিল প্রিয়দোষী, প্রিয়দোষী মানে সে সবার প্রিয় ছিল, হ্যাঁ যখন সে ভালো লোক হয়ে গেছে। দেব নাম প্রিয় মানে দেবতাদের প্রিয় ছিল সে, অনেকগুলো উপাধি আছে তার। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমরা যেটা বলছিলাম ওই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কূটনীতিবিদ ছিল কৌটিল্য, সরি আমি হচ্ছে যে সরি চাণক্য, আমি কৌটিল্য বলতেছি, এখানে মধ্যে ছদ্মনাম হলো কৌটিল্য, মূল নাম হচ্ছে চাণক্য, হ্যাঁ ছদ্মনাম ইউজ করতেছে কৌটিল্য, তার অরিজিনাল নাম ছিল চাণক্য। তো এই চাণক্য সে সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্রের রচয়িতা, এটা 15টা খণ্ড, প্রত্যেকটা তথ্য অত্যন্ত ইম্পর্টেন্ট যে অর্থশাস্ত্র কয় খণ্ডে রচিত, 15 খণ্ড। কে রচনা করেন? চাণক্য। চাণক্যের তোমার হচ্ছে যে ছদ্মনাম কি? কৌটিল্য, হ্যাঁ তো যে কৌটিল্য সেই চাণক্য। তো চাণক্যের অনেকগুলো নীতি স্টিল নাও তোমার হচ্ছে কূটনীতির মধ্যে ফলো করা হয়। এই যে আমরা একটা কথা বলি না, শত্রুর শত্রু তোমার বন্ধু, হ্যাঁ এটা কথা বললেন আমরা। তো এই চাণক্য এরকম অনেকগুলো ইন্টারেস্টিং থিওরির তোমার প্রবর্তক ছিল, যে রাজ্য প্রসার করার সময় শত্রুর যে শত্রু তার সাথে তুমি যা বন্ধুত্ব করবা, তখন তুমি যা বড় রাজ্য দখল করতে পারবা। অনেকগুলো গুরুত্বপূর্ণ রকমের তার মানে রাজ্য বিস্তার নিতে চাচ্ছিল। তো যাই হোক, এইটা চাণক্য বলছি কিনা আমি একদিন জানি না। তো ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত ছিল সে, হ্যাঁ মানে সে তো ভয়ঙ্কর রকমের তোমার রাষ্ট্রবিজ্ঞান বুঝতো। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল, যদি এটা বলছে কিনা এটাও তোমার প্রমাণিত না। যাই হোক এই কথাটা আসলে ভুল, কারণ আমরা দেখতে পেলাম যে তোমার সদ্য যে রেজাল্ট দিল 40 BCS, সেখানে অনেক বিবাহিত লোকজন তোমার ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাই না? তো তার কথা, এই কথাটা আমরা আসলে এটা ডিসকার্ড করে দিতে পারি, এটা আসলে ভুল বলতে সম্ভবত সে। তাছাড়া আমরা একটু তোমার চলে আসতে, তোমরা যারা BCS এর আগে তুমি করতে চাও তো করতে পারো, কোনো অসুবিধা নাই, চাণক্যের কথা পাত্তা না দিলে হয়। এখন আসলে আমরা একটু বাংলাতে ফিরে আসি, মৌর্যদের নিয়ে কথাবার্তা বললাম, মৌর্যরা পুরো ভারতবর্ষের মধ্যে ছিল, এখন আমরা একটু বাংলাতে আসি, বাংলা কি অবস্থা দেখি একটু। তো বাংলাতে ফিরে আসলাম, বাংলা ছিল তখন গুপ্ত যুগ। এই গুপ্ত সাম্রাজ্য আহ আচ্ছা, আমরা পুরো ইতিহাসটা পড়ার মধ্যে দেখবা কিছুক্ষণ দিল্লিতে থাকবো, কিছুক্ষণ বাংলায় থাকবো, মানে অনেক সময় তোমরা কিছু খেয়ে হারাই ফেলো, দেখবা কিছুক্ষণ থাকবো দিল্লিতে, কিছুক্ষণ থাকবো বাংলায়, কিছুক্ষণ দিল্লি, কিছুক্ষণ বাংলা, এইভাবে আমরা পুরো ইতিহাসটা আমরা আগাবো একদম মুঘলদের ইয়া পর্যন্ত আমরা এইভাবে আগাতে থাকবো। তো আমি বলে দিব কখন আমরা দিল্লিতে থাকবো, কখন আমরা বাংলাতে থাকবো। একটু আগে আমরা কইছিলাম, একটু আগে ছিলাম আমরা দিল্লিতে ছিলাম, যে মৌর্যদের এখানে, আমরা এখন বাংলাদেশ চলে আসি। চলো এই জিনিসটা তুমি দেখতে পাবা, যে একবার দেখবা দিল্লি এখানের মধ্যে শাসন ক্ষমতা ইয়ে করতে চায়, আবার তুমি দেখবা এখানে বাংলার লোকজন বিদ্রোহ করে, আবার দিল্লি আবার ইয়া করে, মুঘলদের সঙ্গে দেখবে এরকম, হ্যাঁ বাংলা যে আসে সে বাংলা থেকে তোমার স্বাধীন হয়ে যায়, তোমরা খেয়াল করবা যে দিল্লি একজনকে পাঠায় শাসন করার জন্য, সে এখানে আসে হনু হয়ে যায়, আমি একলা শাসন করবো, দিল্লির কথা মানি না, এরপরে আবার দিল্লির সাথে ঝামেলা লাগে। এই জিনিস আমরা একদম শেষ পর্যন্ত পড়তে থাকবো, একদম মুঘলদের সময় পর্যন্ত। তো এটা বাংলায় আসি আমরা। তো এই গুপ্ত যুগটা ছিল প্রাচীন ভারতের স্বর্ণযুগ। তো এই গুপ্ত যুগ প্রতিষ্ঠা করছে প্রথম চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত নৌকার মধ্যে তো মৌর্য প্রতিষ্ঠা করছে, মৌর্য সাম্রাজ্য। তাহলে এখানে কেমন আসলো সে, বলতো কেমন আসলো? প্রথম চন্দ্রগুপ্ত কেউ আসলো, সে নাও কিন্তু মৌর্য বংশ ছিল। হ্যাঁ এক্স্যাক্ট, ওটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, ভিন্ন জিনিস, হ্যাঁ দুজন আলাদা। ওটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর এটা হলো প্রথম চন্দ্রগুপ্ত। তো যাই হোক, প্রথম চন্দ্রগুপ্ত এটার প্রতিষ্ঠাতা তোমার এই গুপ্ত সাম্রাজ্যের। তো প্রতিষ্ঠাতা হইলেও সে কিন্তু সেরা না, সেরা হচ্ছে কে? সমুদ্রগুপ্ত, যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা এবং যাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। তো এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়ে আমরা আর একটু কথাবার্তা বলবো। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও ছিল তোমার খুবই মানে মানে জ্ঞানের প্রতি খুব একটা ইয়া ছিল আর কি, ওর কি বলে এটাকে জ্ঞান বিভাষা ছিল এবং সে জ্ঞানীগুলি সমাদর করতো, বড় ভালো লোক ছিল আর কি সে। তো এই তোমার চন্দ্রগুপ্ত তার রাজ দরবারে সে জ্ঞানীগুলি লোকজন পালতো, বিজ্ঞানী পালতো। তো তোমার তার সবাই আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। এখন আমরা দেখি বিজ্ঞানীরা তারা কি কাজ করছে।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত সবাই যে আর্যভট্ট ছিল তার গ্রন্থের নাম হচ্ছে আর্য সিদ্ধান্ত। উনি প্রথম আহ্নিক গতি বার্ষিক গতি নির্ণয় করেন। তারপরে তোমার বরাহমিহির ছিলেন জ্যোতির্বিদ, তার বিখ্যাত বই ছিল বৃহৎ সংহিতা। হুনদের আক্রমণে, হুনটা হচ্ছিল মঙ্গোলীয় দিক থেকে আসছিল, গুপ্ত যুগের সমাপ্তি করে 6ষ্ঠ শতকে। প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, আমি আরেকবার রিপিট করি। গুপ্ত যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ বলা হয়। প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার প্রথম চন্দ্রগুপ্ত। এই অশোক ছিল তোমার মৌর্যদের আমলে ছিল তোমার, হ্যাঁ বই অশোক শ্রেষ্ঠ বলা আছে। কোনটা? তোমার কোশ্চেনটা কি? আচ্ছা বলছি তো অশোক সেরা ছিল, বলছি তো অশোক। ভাইয়া বইতে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে সম্রাট অশোককে দেওয়া, আপনি তো চন্দ্রগুপ্ত বলছিলেন। সে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিষ্ঠাতা, তার দাদা, সে শ্রেষ্ঠ ঠিকাতে আছে অশোক। সে তো পুরো বাংলা পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে। আমরা এখন গুপ্ত যুগ চলে আসছি। তো গুপ্ত যুগের আমাদের এখানে আমরা কথা বলতেছিলাম বিক্রমাদিত্যকে নিয়ে, সরি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে, যার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য, ছদ্মনাম আর কি তার। তো তার সবাই আর্যভট্ট বা মিছিল বিজ্ঞানী পরীক্ষা আসতে পারে যে আর্যভট্টের গ্রন্থের নাম কি, অথবা আর্য সিদ্ধান্ত কে লিখছে। আসতে পারে আহ্নিক গতি বার্ষিক গতি কে নির্ণয় করে, এটা আসতে পারে। আসতে পারে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে। আসতে পারে কার আক্রমণে বা কোন জাতির আক্রমণে গুপ্ত যুগের সমাপ্তি ঘটে। বিভিন্ন ভাবে এই স্লাইডটা থেকে প্রশ্ন আসতে পারে, আমি সাইডগুলো দিয়ে দিব, ওটা হওয়ার কিছু নেই। তো আসো যে এই যে তোমার যাকে নিয়ে পড়তেছিলাম যে বিক্রমাদিত্য, তার এই যুগটা ছিল আবিষ্কার, বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প এবং মানে টোটাল মানে সব যুগ শুধু উন্নয়ন উন্নয়ন, মানে ডেভেলপমেন্ট হইতেছিল ব্যাপক পরিমাণে। বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত সেই যুগেরই ফসল। তো গুপ্ত যুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি, কালিদাস, আমরা তাকে নিয়ে আগে কথা বলছিলাম, আর্যভট্ট, বরাহমিহির, বিশ্ব শর্মা, এদের আবির্ভাব ঘটেছিল। তো আসো গুপ্ত সাম্রাজ্য যখন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেল, এই ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার পরে এখানে চরম একটা অরাজক পরিস্থিতি ক্রিয়েট হলে এই ভাঙলোকে গুপ্ত সাম্রাজ্যকে হুনরা আক্রমণ করে ভেঙে দিছে। তো এখানে দুটো স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়, একটা নাম হলো বঙ্গ, একটা হচ্ছে গৌড়। তো আমরা এখন একটু গৌড় নিয়ে কথা বলবো, পরে আমরা বঙ্গ নিয়ে তো আগে একটু কথা বলছি, আর চলো আমরা গৌড় নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলি। তো তোমার যেটা ছিল যে গুপ্ত রাজাদের আন্ডারে বড় বড় অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত। তো ধরে নেওয়া হয় শশাঙ্ক ছিল একজন মহাসামন্ত, গুপ্ত রাজা মহাসেন গুপ্ত রাজা মহাসামন্ত ছিল। ধরে নেওয়া হয় তার পুত্র হতে পারে, ভ্রাতুষ্পুত্র হতে পারে, একজাক্টলি জানা যায় না সেটা। এই শশাঙ্ক সে ছিল সে সময় গুরুত্বপূর্ণ একজন শাসক, সে ছিল গৌড়ের রাজা, পুরো বাংলাকে একত্র করে শাসন করেছিলেন। এই জন্য ওনাকে বাংলার প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয় শশাঙ্ককে। তো যেটা বললাম গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসককে বলা হয় মহাসামন্ত। ধারণা করা হয় গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন এই শশাঙ্ক। সো কে কে বলে তার পুত্র, কে বলে তার ভাতিজা। তো এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আজকে ক্লাসে শুরুতেই তার কথা বলছিলাম যে কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী। তো শশাঙ্ক ছিল শৈব ধর্মের উপাসক। তো এখানের মধ্যে শশাঙ্ক যখন মৃত্যুবরণ করলো তখন বাংলা শাসন করার জন্য খুব বড় কোনো মানে খুব দুর্দর্শ কোনো শাসক ছিল না, ভালো কোনো শাসক ছিল না। তো বাংলা একটা অন্ধকারময় একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। তখন দেখা যায় তোমার যে এলাকাতে যে সামন্ত সে কয় আমি রাজা, সবাই রাজা হয়ে গেলে এখন একজন একজনকে অ্যাটাক করতেছে। তো কি হচ্ছে, বড় মাছটা ছোট মাছকে খেয়ে ফেলতেছে, এটা বলা হয় মাৎসন্যয়। হ্যাঁ, ও ভাতিজা, ভাতিজা ওই যে মহাসেন গুপ্তের ভাতিজা, মানে পুত্র বা ভ্রাতুষ্পুত্র এই শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে মহাসেন গুপ্তের, কেউ বললো যে পুত্র, কেউ বলে যে ভাতিজা। তো 100 বছর বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলতেছে, এরকম ঘটনা 100 বছর চলছিল মাৎসন্যয়। এর অবসান ঘটে পাল বংশ থেকে গোপালের রাজত্বের উত্থানের মাধ্যমে। তাহলে শশাঙ্কের মৃত্যু পরে একটা ঝামেলা লেগে গেল, ঝামেলা লেগে যাওয়ার পর এখন গোপাল ভাই আসবে এখন আমাদেরকে এখন উদ্ধার করার জন্য। চলো গোপাল ভাই এখানে তার সম্পর্কে একটু দেখি। পাশে গোপাল ভাইয়ের একটা মূর্তি দেখা যাচ্ছে। এই গোপালকে বলা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা। তো
ষোড়শ শতাব্দীর তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ গোপালের ক্ষমতা লাভ নিয়ে রূপকথাধর্মী কাহিনী বর্ণনা করেছেন, যে কিভাবে সে ক্ষমতায় আসলো, তাকে কুলায় ভাবে অনেকগুলো কাহিনী এখানে বর্ণনা করছে। গোপালের আবার ক্ষমতা আসার খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। তোমার এই যে দীর্ঘদিন যে একটা অরাজকতা চলতেছে, মানুষ প্রচন্ড অস্থির হয়ে গেছে যে এখানের মধ্যে দুঃখ দুর্দশা করতেছে এখানের মধ্যে। তো তখন তারা চিন্তা করলো যে আমরা অনেক ঝামেলা হচ্ছে, যে আমরা একজনকে রাজা নির্বাচন করবো এবং স্বেচ্ছায় আমরা তার প্রভুত্ব আমরা স্বীকার করবো এবং সে তোমার রাজ্যের জন্য অনেক উন্নয়ন করবে। তো এই গোপালকে তারা হচ্ছে যে বেছে নেয় রাজপদে। হ্যাঁ, তো যাই হোক, এই গোপাল রাজবংশ প্রতিষ্ঠা করে। তো এই পাল বংশের রাজারা ছিল মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তো এই বংশের শ্রেষ্ঠ শাসক নাম ছিল ধর্মপাল, যে আমরা সম্বর বিহার নির্মাণ করা, তাকে নিয়ে আমরা পড়বো এখানের মধ্যে। আচ্ছা, রামপালের ঘটনা চলে আসছে। রামপাল এখানের মধ্যে, আচ্ছা এটা নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করবো, যে রামপাল এবং রামসাগর, রামসাগরের মধ্যে রাম নামক একজন লোকের ঘটনা জড়িত আছে। আমি রামপাল নিয়ে আমি আলাদা করে আমি নেক্সট ক্লাসে একটা স্লাইড দিয়ে দিব। তো আসলে আমরা একটু এদের নিয়ে একটু কথাবার্তা বলি, গোপালের নিয়ে একটু কথাবার্তা বলি। তো গোপাল তো ছিল প্রথম রাজা। তো গোপাল যখন মৃত্যুবরণ করে, গোপালের মৃত্যুর পরে তার ছেলে ধর্মপাল বাংলা সিংহাসনে বসে। তো গোপাল তো প্রথম, কিন্তু সে কিন্তু সেরা না, মানে প্রথম হলে সেরা হবে এরকম তো কোনো কথা নাই। পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল হচ্ছে কে, ধর্মপাল, সে গোপালের পোলা। মৌর্যদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিল, মৌর্যদের মধ্যে শ্রেষ্ঠ কে, অশোক। অশোক, আচ্ছা, অশোক ছিল শ্রেষ্ঠ। গুপ্তদের মধ্যে কে ছিল শ্রেষ্ঠ, গুপ্ত, গুপ্ত গুপ্ত। তো আমরা একটু দেখে আসি, গুপ্তদের মধ্যে ছিল সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ। জ্ঞান বিজ্ঞান উন্নতি কার আমলে হয়েছে, গুপ্তদের আমলে জ্ঞান বিজ্ঞান, সেকেন্ড চন্দ্রগুপ্ত, রাইট, সেকেন্ড চন্দ্রগুপ্ত, যারা একটা আমলে বিক্রমাদিত্য। হ্যাঁ, এইভাবে জিনিসপত্রগুলো রিভিশন দিতে, বারবার রিভিশন দিতে হবে, মনে রাখতে হবে। পাশে একদিন বলতে হবে সবসময়, পাশে একদিন রাখবা, তুই আমার সাধারণ জ্ঞান শুনবে, তুই জ্ঞান কম, জ্ঞান দিতে হবে। তো পাল রাজাদের মধ্যে ছিল ধর্মপাল সর্বশ্রেষ্ঠ। তো বাংলা বিহার ব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তো তোমরা জানো যে উত্তর ভারত সবসময় ছিল তোমার একটা ঝামেলার কেন্দ্রবিন্দু। সবসময় ওখানে তোমার এই যে রাজপুতদের সাথে ওখানে যুদ্ধ হইতো, ওখানের মধ্যে তোমার সবসময় এখানের মধ্যে একটা মানে দুর্দশ অবস্থা বিরাজ করতো উত্তর ভারতে। স্টিল নাও তুমি যদি উত্তর ভারতে যাও, ওখানে মানুষজন খুব স্বাধীন চেতা প্রচন্ড রকমের, তাই না, এবং অনেক ডেভেলপড উত্তর ভারত ওদের। তুমি যদি এখানে সাথে যদি মিলাও, ফুড হ্যাবিট থেকে শুরু করে কোনো কিছু মিলবে না কিন্তু উত্তর ভারতের সাথে। দেখবার যে ওরা সবকিছুর মধ্যে ছানা দিয়ে তরকারি রান্না করে, তাই না, সবকিছুর মধ্যে বাটার খাই। তারপরে প্রচন্ড রকমের ওদের মধ্যে একটা দেখবা কি বলে, মানে আত্মহংকারমূলক ব্যাপার স্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ওর দুর্দশ সবসময় ওখানের মধ্যে অনেকগুলো। তোমরা আবার অনেক তোমরা মুভি দেখো উত্তর ভারতের, প্রচন্ড মারপিট আলা মুভি না, নায়ক লাথি মারলেই দেখা যায় ভিলেন তোমার তাল কাছে উঠে গেছে, দুর্ধর্ষ মার্কা তোমার মুভি বানানো দেখি। চলো, তোমার এই সবসময় উত্তর ভারতে এরকমই ছিল। তো উত্তর ভারতে তিনটা রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটার নাম হচ্ছে বাংলার তোমার পাল, রাজপুতনার গুর্জর প্রতিহার, এবং তৃতীয়টি দক্ষিণাত্যের রাষ্ট্রকূট। তিনটা বংশ, হ্যাঁ, তোমার উত্তর ভারতের আধিপত্য নিয়ে এই বাংলা থেকে প্রতিনিধিত্ব করতেছে তারা। না আইপিএল এর মতো আর কি, মানে আইপিএল এ যেরকম বাংলা থেকে ধরো তোমার, আইপিএল বাংলাদেশ টিম নাই, যখন আইসিএল নামে একটা তোমার লিগ করছিল, তো ঢাকা থেকে একটা দল খেলতে গেছিল, ঢাকা ওয়ারিয়র্স নামে। তা আমাদের এখান থেকে পাল বংশ গেছে আর কি ওখানে খেলতে। তো যাই হোক, ওখানের মধ্যে তোমার ইতিহাসে এই যুদ্ধ ত্রিশক্তি সংঘর্ষ বলে পরিচিত ছিল। হ্যাঁ, 800 থেকে শেষ দিকে মূলত যুদ্ধটা শুরু হয়। ধর্মপাল কত বছর রাজত্ব দরকার নাই কোনো, শুধু এটা মনে রাখবো, ধর্মপাল ছিল পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সে গোপালের পলা ছিল। এবং তার সময়ে এই ত্রিশক্তি সংঘর্ষ, তার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ত্রিশক্তি সংঘর্ষ কার আমল হয়েছিল, ধর্মপালের আমল হয়েছিল। তো ধর্মপাল সে তোমার তার অনেক উপাধি ছিল তার। হ্যাঁ, হ্যাঁ, 3 মুখী যুদ্ধ ছিল, রাইট, ওটা তোমার ইয়া নিয়ে। তার নাম ছিল পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ, অনেক কিছু ছিল তার উপাধি। তো নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন, ইহা সোমপুর বিহার নামে পরিচিত। নাটোর থেকে আছে আমাদের এখানে। তো রাজা হিসেবে সকল ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা পাল যুগের একটা বৈশিষ্ট্য। যদিও তারা বৌদ্ধ ছিল, কিন্তু তারা মূলত সবার প্রতি সমান তোমার ভাবে দেখবে,
এটা ছিল ওদের একটা বৈশিষ্ট্য, মানে খুব সেকুলার টাইপের আর কি। ধর্মপালের মরে গেল, এখন ওর পোলা আসলো, ওর পোলার নাম হলো দেবপাল। তো দেবপাল সিংহাসনে বসে। যাই হোক, দেবপাল থেকে তুমি বেশি কিছু মনে রাখার কিছু নাই, তুমি মনে রাখবা যে দেবপাল সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তার করছে। তুমি দেখো, এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের জাতির নাম কি ছিল বলতো? চন্দ্রগুপ্ত মৌর্যের নাতির নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের নাতির নাম কি? অশোক, হ্যাঁ, অশোক। তাহলে দেখো গোপালের নাতির নাম কি ছিল? গোপালের নাতির নাম কি? দেবপাল। দেখছে, গোপালের নাতির নাম হচ্ছে দেবপাল। এই গোপালের পোলা হচ্ছে তোমার ধর্মপাল, তার নাতি দেবপাল। নাতিরা কিন্তু অনেক স্ট্রং, বিষয়টা খেয়াল করছে কিনা? নাতিরা সবসময় বেশি তোমার সাম্রাজ্য বিস্তার করে, হ্যাঁ। তো নাতিরা আমলে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তো মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করে, যেহেতু তার রাজ্য অনেক বড় হয়ে গেছে। তো এই দেবপাল একটা অনেক তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজ করছিল সেটা। যেমন বঙ্গবন্ধু নাতি কিন্তু তুমি দেখো, তোমার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ এত এখন স্ট্রং একটা দল, নাতির আমল হয়েছে কিন্তু, বিষয়টা খেয়াল করছে কিনা? তো মিলে যাচ্ছে অনেক কিছু, তাই না? সজীব ওয়াজেদ জয় যখন তোমার প্রধানমন্ত্রী, তোমার আইসিটি উপদেষ্টা, এখন দেখো তুমি আওয়ামী লীগের কত প্রতাপ, কত ক্ষমতা, তোমার হচ্ছে কত তোমার শক্ত ভীত হয়ে গেছে, অনেক কিছু মিল আছে, ইতিহাসের সাথে অনেক কিছু মিলে যায়, তাই না? ওকে। তো দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ার বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে বলা হয় তোমার ইতিহাসের প্রাচীন বিশ্ববিদ্যালয়। তো তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করছিল কে? দেবপাল। বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি তোমার হচ্ছে আগুন লাগাই দেওয়া হয়েছে, এরকম একটা বলে অনেকেই, কিন্তু ইতিহাসবিদরা বলছে না, এটা আসলে সঠিক না। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বেশি বই ছিল, এটা পড়তে 3 মাস সময় লাগছে। 3 মাস লাগছে এটা পুরোপুরি পুরে যাইতে, হ্যাঁ, এত এখানের মধ্যে জ্ঞান বিজ্ঞান ছিল। ধারণা করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের বইগুলো যদি না পুরে যাইতো, তাহলে মানব সভ্যতা আরো অনেক বেশি আগায়া থাকতো। তার মানে একটা বিশ্ববিদ্যালয় পুরে যাওয়া মানে কি? এখন তো আর এটার কোনো ডিজিটাল ভার্সন নাই, তাই না? পিডিএফ তো সেভ করা নাই, পিডিএফ যেহেতু সেভ করা নাই, সব যেহেতু পড়ে গেছে, তার মানে তোমার, হ্যাঁ, 3 মাস ধরে আগুন নিভাতে পারে নাই, মানে নিবানোর চেষ্টা করতে পারে না আর কি, তখন লোকজন ইয়ে ছিল। তো হ্যাঁ, 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 এখন নতুন করে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, অমর্ত্য সেন ভিসি, এক্সাক্টলি নিশাদ খুব সুন্দর কথা বলছে। আমাদের বিশ্ববিদ্যালয় আবার নতুন করে রিএস্টাবলিশ করা হয়েছে, অমর্ত্য সেন হল এটা ভিসি, পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা করেন কে তাহলে? দেবপাল। দেবপাল কে ছিল? গোপালের নাতি ছিল। ওর বাপের নাম কি ছিল? ওর বাপের নাম ছিল ধর্মপাল। আচ্ছা, নাতি বাবা এগুলো আসবে না, বেশি কথা নাই। তো আমরা এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ করব, তার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। তো কৈবর্ত এখানের মধ্যে, আচ্ছা, তোমাদের এলাকায় কৈবর্ত নামে তোমরা চিনো? কৈবর্ত কাদের বলা হয়? কৈবর্ত মানে কি? কাদের বলা হয় তোমরা জানো কৈবর্ত? জেলেদের কৈবর্ত বলা হয়, রাইট, জেলেদের বলা হয়তো কৈবর্ত। তো ওদের নেতা ছিল দিব্য। দিব্যর নেতৃত্বে প্রথম সফল বিদ্রোহ হয়। কেন হয় বিদ্রোহটা মূলত? তো তোমার এই পালদের তোমার শাসনকাল হইতেছিল, তোমার দেবপালের পরে তোমার হচ্ছে যে তার পুত্র প্রথম বিগ্রহ পাল, তারপর দ্বিতীয় বিগ্রহ পাল, এইভাবে নারায়ণ পাল, তারপরে তোমার হচ্ছে যে তৃতীয় বিগ্রহ পাল, তারপরে দ্বিতীয় মানে এরকম পাল আর কি সবগুলা, হ্যাঁ, এরকম পাল আসতেছিল। তো এরকম একটা পাল হলো দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপাল, সে একটা কাজ করলো, তারা তো বৌদ্ধ, তারা তো তোমার হচ্ছে ইয়া খায় না, মানে তোমার প্রাণী হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্মের একটা তোমার মূলনীতি। তো সে কি করলো, এর আগে যারা ছিল পাল রাজা, তারা কিন্তু কোনো কিছু নিষিদ্ধ করে না কিন্তু, হ্যাঁ। তো সে যেটা করলো, তোমার মহিপাল, সে বলে মাছ মাংস খাওয়া যাবে না। এখন জেলেরা তো মাছ খায় আছে, জেলেরা তো মাছ খায়, হ্যাঁ। তো এটা নিয়েও তোমার মানুষ প্রচুর রকমের তোমার হচ্ছে যে ক্ষুব্ধ হয়, এবং সে এই কৈবর্ত মানে জেলেদের উপরে অত্যাচার চালায়। আর এদিকে পাল বংশোত্তরের দিকে নিয়েও ভ্রাতৃকলহ দেখা যায়। রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়। তো যেটা রাজ্যের অরাজকতা, তারা যথেষ্ট ক্ষিপ্ত হয়ে গেছে তোমার মহিপালের উপরে। তখন পাল কর্মচারী দিব্য ওর নেতৃত্বে কৈবর্ত জেলে সম্প্রদায়ের মানুষ পাল রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। ইতিহাসে এটি কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ নামে পরিচিত। প্রশ্ন আসতে পারে, কৈবর্ত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? দিব্য। কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমল হয়েছিল? রাজা দ্বিতীয় মহিপালের আমল হয়েছিল। সো এই বিদ্রোহ মহিপালকে পরাজিত নিহিত করে বরেন্দ্র দখল করে নেয় দিব্য বাহিনী। মহিপালের ভাই রামপাল, সে তাদের অন্যান্য সামন্ত যারা ছিল, জমিদার যারা ছিল, তাদের
সাহায্যে তোমার কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ পরাজিত করেন। আচ্ছা, দিব্য কিন্তু দখল করছে। এরপর দিব্যর পরে যারা আসছে শাসক, তার মধ্যে একজন ছিল ভীম। তো ভীমকে পরাজিত করে তোমার হচ্ছে যে মূলত সে তার তোমার এলাকাটা নতুন করে সে দখল করে নেয়। তো ওই হ্যাঁ 1982 হয়ে গেছে, হ্যাঁ তো 1982 না, এই পিরিয়ডটা হচ্ছে তোমার 1082 হবে, 1082। আচ্ছা, সালটা খুব গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য, তো এই সাল কখন আসবে না। তো আসো আমরা একটু রামপাল নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে দেখো, কৈবর্ত বিদ্রোহের মাধ্যমে পালদের আন্ডার থেকে চলে গেছে। কে দখল করে নিল? দিব্য দখল করে নিল। তারপরে আবার মহিপালের ভাই রামপাল আবার কি করলো? আবার দখল করে নিল। রামপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোক, সে ছিল পাল বংশের সর্বশেষ সফল শাসক। রামপালের পরও কিন্তু শাসক আসছিল, কিন্তু ওরা সফল হতে পারে নাই। রামপাল হচ্ছে পাল বংশের সর্বশেষ সফল শাসক। তো প্রাচীন বাংলার কবি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত হতে রামপালের জীবন কথা জানা যায়। তো বর্তমান মালদার কাছাকাছি রামাবতী নামে নতুন রাজধানী সে স্থাপন করে। তো আমরা হচ্ছে যে পাল বংশের পরে মূলত পাল বংশের শেষ হয় মূলত 12 শতাব্দীর দিকে। হ্যাঁ, তো পাল বংশের পরে 12 শতকের দ্বিতীয় ভাগে বাংলার নতুন একটা বংশের সূচনা হয়। তোমার হচ্ছে তার নাম হচ্ছে সেন রাজবংশ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে, আমরা এখানে কয়েকটা তথ্য মনে রাখি, প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, আর এখানে কলিন্য প্রবর্তন করছিল বল্লাল সেন, আর সেই সুন্দর রাজা ছিল লক্ষণ সেন। তাহলে এখানে আমাদের নামগুলো মনে রাখতে হবে যে কে প্রতিষ্ঠা করে। শ্রেষ্ঠ রাজা কে ছিল? কলিন্য প্রবর্তন করছিল বল্লাল সেন। তারপর সেই সিন্ধু রাজা ছিল লক্ষণ সেন। তো আসো আমরা এখন একটু ছোট্ট করে একটু পড়ে নেই, আমরা ক্লাস শেষ দিকে চলে আসি, আর মাত্র 5 থেকে 6 মিনিট পড়বো আমরা। তো বাংলা সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলো মূলত সামন্ত সেন। তবে প্রতিষ্ঠাতা হলেও সে কিন্তু রাজা উপাধি গ্রহণ করে নাই, কারণ সে পুরো এলাকা দখল করতে পারে নাই। তো তার পুত্র মানে সামন্ত সেনের পোলা হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে এবং প্রথম মহারাজা উপাধি ধারণ করে। তাহলে এই বিষয়টা খেয়াল করে, কিন্তু সেন রাজবংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, কিন্তু সে রাজ্য প্রতিষ্ঠা কিন্তু করে নাই। হ্যাঁ, মানে সে হলে কি, মানে সে বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশে, মানে সেনদের গুরু সে। সে সেন বংশ প্রতিষ্ঠা করছে, কিন্তু সে রাজ্য প্রতিষ্ঠা কিন্তু করে নাই। রাজ্য প্রতিষ্ঠা করছে কে? তার বলা হেমন্ত সেন। তাহলে এই জিনিসটার মধ্যে প্যাঁচ লাগানো যাবে না। রাজবংশ প্রতিষ্ঠা তো সামন্ত সেন, আর রাজ্য প্রতিষ্ঠা করছে তার বলা হেমন্ত সেন। সো তোমার আমাদের সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন নিয়ে একটু কথাবার্তা বলি। বিজয় সেন হচ্ছে তোমার সে যেটা করলো, হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর ছিল বিজয় সেনের তার প্রথম রাজধানী, তার দ্বিতীয় রাজধানী ছিল, সেটাকে বলা হয় বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তো বিজয় সেনের অনেকগুলো উপাধি ছিল, মাহেশ্বর, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজ, আদিরাজ, আরেকদিন পড়ছিলাম একটু আগে, অরিরাজ, বৃষম শঙ্কর প্রভৃতি উপাধি গ্রহণ করেন। পরীক্ষা আসতে পারে যে অরিরাজ, বৃষম শঙ্কর তার উপাধি পরীক্ষা আসতে পারে, বিজয় সেনের উপাধি। তো এশিয়ান বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী একক রাজার অধীনে ছিল। তো একজন রাজা পুরো বাংলার মধ্যে। ধর্মের দিক থেকে বিজয় সেন ছিল শৈব। তো আমরা তোমার হচ্ছে যে একটু শেষ দিকে চলে আসছি। তো বিজয় সেনের পর সিংহাসনে আসে তার পোলা বল্লাল সেন। বল্লাল সেন ছিল অত্যন্ত সুপণ্ডিত এবং বিদ্যা ও বিদ্যানুরাগীর যথেষ্ট অনুরাগ ছিল। তারপরে ধানসাগর এবং অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করে। তো সে চিন্তা করলো, সে ছিল তোমার তন্ত্র হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক। সে চিন্তা করলো সমাজের মধ্যে এত লোকজন আছে, তাহলে এখানের মধ্যে আমি ক্লাসিফাই করবো যে কেউ হচ্ছে তোমার সেরা, কেউ হচ্ছে তারপরে, কেউ তারপরে, কেউ তারপরে, হ্যাঁ, এদের বিভিন্ন ক্লাসিফাই করবো। 36 বছর পর পর সেই ক্লাসিফিকেশনটা চেঞ্জ হবে তাদের অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে, যে কেউ হবে উচ্চ পর্যায়ের ব্রাহ্মণ, যে কার ক্যাটাগরি কি হবে। এই ক্যাটাগরি প্রথা চালু করছে, নাম হলো কলিন্য প্রথা। যদিও এখানে বিতর্ক আছে যে কলিন্য প্রথা আসলে সে চালু করছে কিনা, মানে সমাজের মধ্যে বিভিন্ন মানুষের অবস্থান, হ্যাঁ, কে তোমার বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র হবে, এই সিস্টেমটা বল্লাল সেন চালু করছে। যদিও ঐতিহাসিক বলতে চান অনেকে এই প্রথম অনেক আগে থেকে প্রচলিত, বল্লাল সেন নতুন করে কিছু করে নাই। তো যাই হোক, বল্লাল সেনের পোলা লক্ষণ সেন, তো সে অত্যন্ত তোমার বৃদ্ধ বয়সে সিংহাসন আরোহণ করে। তো তার পিতা আর তার দাদা তাদের ছিল শৈব ধর্ম, সে ত্যাগ করে সে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল।
আর পিতামহ যে পরম মহেশের উপাধির পরিবর্তে তিনি পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন। সো 1200 তোমরা জানো 1204 সালে, না টাইম পিরিয়ড মনে রাখা লাগবে না, তো জানো 1204 সালে মানে 13 শতাব্দীর প্রথম দিকে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন এবং বৃদ্ধ লক্ষণ সেন ওই সময় তোমার দুপুরে ভাত খাইতেছিল। তোমার বখতিয়ার খলজির তোমার আক্রমণের কথা শুনে সে কোনো প্রতিরোধ না করে সে পিছন দিয়া নৌকা নিয়ে সে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। সে পুরো ভাতটা খাইতে পারছিল কিনা সেটা আমরা জানি না, বাট সে খাবার টেবিল থেকে উঠে ওখানে পালা গেছিল। তো এখন আসো তোমার কেশব সেন লক্ষণ সেনের পোলা ছিল মোস্ট প্রবাবলি, একটু দেখে নিও। কেশব সেন মোস্ট প্রবাবলি লক্ষণ সেনের পোলা ছিল, সকলের সর্বশেষ সেন ছিল সে। ওকে, লক্ষণদের লাস্ট রাজা সব সম্ভবত কেশব সেন ছিল, আচ্ছা দেখে নিও। ভাই মনে হয়, আচ্ছা একটু দেখিনি ওটা, আমি জানি না সেটা, ভাই ছিল মনে হয়, আচ্ছা যাই হোক দেখিনি বই থেকে কে ছিল। তো আচ্ছা আমরা সর্বশেষ স্লাইডে চলে আসছি। এই সময়ে যারা যারা ছেলে ছিল, আচ্ছা ইসলামের ইতিহাসের লোকজন ভালো পারবে এটা, তো বিদেশি দূত এবং পরিব্রাজক যারা যারা আসছিল আমরা একটু দেখি। মেগাস্থিনিস সে আসছিল চন্দ্রগুপ্ত মৌর্য শাসন আমলে, একজন গ্রিক পরিব্রাজক ছিল সে। ফাহিয়ান সে ছিল চীনা পরিব্রাজক, সে আসছিল গুপ্ত বংশের শাসন আমলে। পরীক্ষা আসতে পারে মেগাস্থিনিস কার শাসন আমলে আসছিল, ফাহিয়ান কার শাসন আমলে আসছিল। তো হিউয়েন সাং কার শাসন আমলে আসছিল, হিউয়েন সাং আসলে চীনা একদম চীনা পরিব্রাজক, সে আসছিল হর্ষবর্ধনের শাসনকালে আসছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলভদ্রের কাছে সে দীক্ষা গ্রহণ করে। তো ইবনে বতুতা যে ছিল মরক্কোর অধিবাসী এবং ফখরুদ্দিন মোবারক শাহ শাসন আমলে আসে, বাংলার ধন সম্পত্তি দেখে সে বাংলা বলেছিল দোজকিপুর আকনিয়ামত, মানে ধন সম্পদে প্রাচুর্যে পরিপূর্ণ দোজক। এটা কেন বলছিল সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো নেক্সট ক্লাসে। মাহুয়ান চীনা পরিব্রাজক ছিল, গিয়াসউদ্দিন আজম শাহর আমলে সে বাংলায় আগমন করেন। তো এতক্ষণ ধরে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন দেয়া বই সব বই। হেমন্ত সেন তো স্যার আপনার স্লাইডে সামন্ত সেন প্রথম মানে